Hello dear travelers, welcome to episode 3 of the Passport Stories যেখানে বরাবরের মতোই আমরা থাকতে চাই একদম রিয়েল এবং কথা বলতে চাই অথেন্টিক সব জিনিস নিয়ে। আজকে আমাদের সাথে কে আছে? গেস্ট হিসেবে আমাদের সাথে খুবই স্পেশাল একজন মানুষ আছেন যিনি একসাথে ফাউন্ডার সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, তার সাথে উনি ম্যানেজিং ডিরেক্টর প্লেজার হলিডেজ এবং একজন এক্স জয়েন্ট সেক্রেটারি অফ অ্যাটাপ। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আমি খুব ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো আমরা এই ইন্টারভিউ পডকাস্টের মধ্যে পুরো সময়টা কয়েকটা সেগমেন্টে আপনার সাথে কথা বলবো এবং চেষ্টা করব তুলে আনার একদম অথেন্টিক সব ইনফরমেশন যেগুলো আমাদের ইন্ডাস্ট্রি বলেন বা আমাদের অডিয়েন্স বা ট্রাভেলার যারা আছেন ওনাদের যেন কাজে লাগে। সো প্রথম সেগমেন্টটা যেটা আমরা ঢুকবো সেটা হচ্ছে ইনসাইড স্টোরিজ। সো আমরা এখন যাচ্ছি ইনসাইড স্টোরিজে। সো ভাইয়া খুবই একদম অথেন্টিক্যালি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার শুরুটা কিভাবে হলো, এই ট্রেডে কিভাবে আসা? আসলে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আমার আসা 2011 সাল থেকে। যখন আমার ইন্টারমিডিয়েট 2011 থেকে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আসা। এটা একটা ইন্টারেস্টিং পার্ট যে আমি আমার যে অফিস এখন যেখানে নয়াপল্টনে আমার অফিস, সেই বিল্ডিংয়েরই একটা অফিসে আমি আমার মালয়েশিয়ার ভিজিট ভিসা করতে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো তারা তখন মালয়েশিয়ার ভিজিট ভিসা আমাকে করে দেয় নাই। তো আমার কাছে তখন পয়েন্ট অফ ভিউ ছিল যে আসলে ট্রাভেল এজেন্সি আমাকে ভিজিট ভিসাটা করতে দেয় নাই। আচ্ছা। তা আমার তখন একটা টার্গেট ছিল যে আমি একটা ট্রাভেল এজেন্সি করে নিজে ট্রাভেল এজেন্সি থেকে আমি মালয়েশিয়ায় যাব। আচ্ছা। ওই উদ্যোগেই আমি 2011-তে ট্রাভেল এজেন্সি করি। আর আমার প্রথম ট্রাভেল এজেন্সি করে প্রথম ট্রাভেলই আমার তার্কিতে। বাট আমার ভিশন ছিল আমি আমার নিজে ট্রাভেল এজেন্সি করে আমি ট্যুরে যাব। আচ্ছা আচ্ছা। তো আমি ট্রাভেল এজেন্সিতে কিভাবে আসলাম, এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এটাই যে আমি মালয়েশিয়ার ভিসা করতে গিয়ে একটা ট্রাভেল এজেন্সি থেকে ভিসাটা করতে পারিনি। আপনি একটা ট্রাভেলার থেকে একটা এন্টারপ্রেনার শিফট করলেন ওই তৎক্ষণাৎ যখন আপনি ভিসাটা ভিসা করতে পারিনি এই কারণে। আচ্ছা। তো সেই জায়গা থেকে আমার ইন্টারেস্টিং আসা। তো আসলে মূলত ইন্টারমিডিয়েটের পরপর আমি উদ্যোক্তা জীবন শুরু করি, যেটা হলো আমি আমার গ্রামে একটা বাজার করি, যেটা হলো গ্রামের প্রায় অ্যাপ্রক্সিমেট প্রায় 500 লোকের কর্মসংস্থান সৃষ্টি হয় সেখানে। তো ওই সময় বা ওই এজে আমি এই কাজটা করার কারণে আমার হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা হয়। আর মানুষ জানেন যে যারা ভ্রমণ প্রেমী বা ট্রাভেলার, তাদের হাতে টাকা থাকলে তারা ভ্রমণ করতে চায়। তা আমার ওই সেই জায়গা থেকে যে আমি আসলে টাকা আছে পকেটে, এখন ঘুরবো, এখানে যাব সেখানে যাব, সেই জায়গা থেকে আমি 2011-তে একটা এজেন্সিতে মালয়েশিয়ার ভিসার জন্য জমা দিই। ভিসাটা হয় নাই, সেই রাগ থেকেই ট্রাভেল এজেন্সিতে চলে আসা, ট্রাভেল এজেন্সি বিজনেস শুরু। খুবই একটা ডিফারেন্ট স্টোরি শুনলাম যে একটা মানুষ সার্ভিস নিতে গিয়ে শেষ পর্যন্ত উদ্যোক্তা হয়ে গেল এবং এই ট্রেডে চলে আসলো। খুবই ভেরি নাইস। ভাইয়া আমরা তো ধরেন এই ট্রেডটাতে এখন অনেক কিছু চ্যালেঞ্জ ফেস করি। এখন এই যে পারিপার্শ্বিক যেই সময় বা সিচুয়েশনে আমাদের অনেক দেশের ভিসা অফ হয়ে যাচ্ছে বা ট্যুরিজমে আসলে ওইভাবে করে আমরা ইন্ডাস্ট্রি হিসেবে গ্রো করতে পেরেছি কিনা আমি কতটুকু সেটা নিয়ে সন্দিহান। তো আমাদের ধরেন দুই তিনটা জিনিস যেই চ্যালেঞ্জ আমরা আসলে যেই জায়গাতে গ্রো করতে চাইলেও ওইভাবে স্মুথলি গ্রো করতে পারছি না, এরকম 2-3টা চ্যালেঞ্জ আমাদের সাথে একটু শেয়ার করবেন। আপনি আমার চেয়ে অনেক সিনিয়র এই ট্রেডে, সো আমি চাই যে আপনার থ্রুতে আমিও শিখি এবং আমাদের যেই ভাই ব্রাদার আছে সবাই শিখুক এবং সেগুলো আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। 2-3টা জিনিস যদি বলেন। আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হলো যে আমাদের বাংলাদেশি মানুষ যারা আছে, আমরা সবাই চিন্তা করি যে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ট্রাভেল করি। তবে আমাদের কিছু ট্রাভেলারের ডেস্টিনেশন হলো যে এরা লাস্ট ডেস্টিনেশনে ইউরোপে যাবে। তো এই কারণে যেটা হয় যে কিছু অসাধু ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী আছে যাদের জন্য আসলে তারা আসলে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী না, তারা হয়তো বা সময় বা কিছু টাকায় আর্ন করার জন্য ইন্ডাস্ট্রিতে এসেছেন। তারা যেটা করে যে যারা রিয়েল ট্রাভেলার না, ফেক ট্রাভেলারদেরকে এই বিভিন্ন এম্বাসিতে ভিসার জন্য জমা দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ইউরোপ বা সেনজেনের যে ভিসাগুলি বাংলাদেশে হচ্ছে, যে ভিসা সেন্টার বা এম্বাসিগুলি বাংলাদেশে কাজ করছে, তাদের এই এম্বাসিতে এত পরিমাণ ফেক ট্রাভেলারের পাসপোর্ট জমা হয়। সে কারণে কিন্তু আমাদের এই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমাদের যারা রিয়েল ট্রাভেল ব্যবসায়ী আছি, আমরা যারা আসলে রিয়েল ট্রাভেলারের জন্য যারা রিয়েল ট্রাভেল করতে চাই, তাদের জন্য আমরা পাসপোর্ট জমা দিয়ে কিন্তু আমরা ভিসা পাচ্ছি না। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে এই ইন্ডাস্ট্রিতে যারা ফেক ট্রাভেলার আছে, যারা বিদেশে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, সেনজেন, স্পেশালি সেনজেনের কান্ট্রিগুলি বা ইউএসএ, প্রত্যেকটা কান্ট্রিতে ভিসা নিচ্ছে ফেক ট্রাভেলাররা। ভিসা আমরা
অনেক ট্রাভেল এজেন্সি আছে যে আমরা টাকা নিচ্ছি লাখ লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা যে ভিসা করে দিব। এটা করে নেয়ার কারণে আমাদের কিন্তু এই রিয়েল ট্রাভেলার যারা আমরা ব্যবসা করতেছি তারা কিন্তু হ্যাম্পার হচ্ছে। রাইট। সো আমরা যেমন মানে হলিডে প্ল্যান করতে চাই, মানুষের অনেকদের মানে অনেক সহযোগিতা আমরা করার চেষ্টা করি। ওই জায়গাতে আসলে আপনি যেটা বললেন যে কিছু ট্রাভেলার আছে যারা আসলে ট্রাভেলার না, ফেক ট্রাভেলার আপনি বললেন, যারা আসলে চায় যে অন্য কোনো দেশে হয়তো সে কাজ করতে যাবে বা এরকম কোনো কিছু, যেটা আপনি বুঝালেন। রিসেন্টলি একটা ঘটনা যেটা হলো, আমার একটা ট্যুর যাওয়ার কথা ছিল স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ডে। তা আমি আমার প্রায় 22 জনের একটা গ্রুপ আমি জমা দিয়েছি স্পেন এম্বাসি। আচ্ছা। স্পেন বা স্পেনের ভিসা সাবমিশন সেন্টারে। তো সেখানে যেটা দেখলাম যে 25 জনের দৈনিক জমা নেই। হ্যাঁ, নর্মালি 25 জনের জমা নেই। তো সেখানে রাত্রের 12টা থেকে গিয়ে সিরিয়াল ধরা মানুষ। তো এখানে কারা, আমার যারা স্টাফরা গিয়ে সিরিয়াল নেই, তারা যেটা দেখলো যে সিলেটে অনেক লোক আছে, বিভিন্ন জায়গায় অনেক লোক আছে যারা এখন পর্যন্ত ভালোভাবে ট্রাভেলিং আইটেনারিও বলতে পারে না ভালো করে, বা কি ট্রাভেল করেই নেই কোথাও। এমন অনেক মানুষ যারা ফাইল নিয়ে আসছে স্পেনের ভিসার জন্য। তো সেজন্য কিন্তু আমার যে গ্রুপটা ছিল, এক একজনের 8টা 10টা দেশ ট্রাভেল করা, ভালো প্রোফাইল, ভালো স্টেটমেন্ট, তারা কিন্তু ভিসা পাচ্ছে না। আমার অনেকেই প্রায় 7 জনের মতো রিজেক্ট হয়েছে আমার। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা আসলে, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই জায়গাটায় যে আমাদের গভর্নমেন্ট যদি ফোকাস দেয় যে আসলে যারা ফেক ট্রাভেলারদেরকে নিয়ে কাজ করতেছে, বা যারা মানে চিন্তা ভাবনা যে খারাপ, যে যারা বাইরে গিয়ে আসবে না, এমন লোকদেরকে যদি প্রতিহত করা যায়, তাহলে এই ইন্ডাস্ট্রিতে এই যে আপনি যে হ্যাম্পার হইলেন এই জায়গাটাতে, বা আপনি যে এই প্রবলেমটা ফেস করলেন, এটা আপনি কার কাছে বলবেন? যেমন আমি পাই না, আমি কার কাছে গিয়ে বলবো যে আমি এই সমস্যাটা আমি ফেস করছি, আমার ব্যবসাতে ক্ষতি হচ্ছে, তো আমার তো সলিউশন দরকার। সে গভর্নমেন্ট বডি বলেন বা অ্যাসোসিয়েশন বলেন, যারা আসলে এই জায়গাগুলোতে সহযোগিতা করার কথা, ওই জায়গায় আমরা ঠিক মতো পৌঁছাতে পারছি আসলে, বা আমরা ওনাদের থ্রু থেকে আমরা এই কাজগুলো তুলে আনতে পারছি কোনো কারণে? আসলে আমরা গভর্নমেন্টের যে জিনিসটা আমরা দেখলাম, যে আসলে আমরা বিগত যে বছরগুলিতে দেখলাম যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যেটা আছে, ট্যুরিজম বোর্ডে যে জিনিসটা হয়, যে আসলে আমি ট্যুরিজম বোর্ডের বা আমি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সাথে আছি, ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের সাথে আছি। আমি যেটা দেখলাম যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যেটা আছে, যে ট্যুরিজম বোর্ডের এর আগে যেটা হয়েছে যে আপনার ট্যুরিজম বোর্ডের যারা সিইও হয়ে আসে, তারা এই ট্রেডের কেউ না, বা তারা কিন্তু গভর্নমেন্টের একজন আমলা, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে বা বিভিন্ন জায়গায় তারা কাজ করতেছে, বাট তারা ট্যুরিজম সম্পর্কে কিছুই জানে না। তো তারা আসলে ট্যুরিজম সম্পর্কে তার সলিউশনটা কি দিবে? তাদের কিন্তু এই যে সচিবরা আসছেন, ওরা অত্যন্ত ভালো লোক, ভদ্রলোক, বাট ওনারা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ওনাদের ট্যুরিজম সম্পর্কে ধারণা কিন্তু ওনারা, যখন ওনারা ধারণা সম্মিলিত বা স্বয়ংসম্পন্ন হয়, তখনই তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়। তো সেই জায়গা থেকে আসলে আমাদের এই যে প্রাইভেট স্টেক হোল্ডারদের যে সমস্যাগুলি, চ্যালেঞ্জগুলি যে তারা সমাধান করবে, সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। এই জন্য টেকসই ট্যুরিজম বা টেকসই এই বিজনেসটাকে টেকসই করার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের দরকার যে প্রাইভেট স্টেক হোল্ডারদের কাছ থেকে গভর্নমেন্টের যে রেগুলেটরি বোর্ডগুলি আছে, সেই জায়গাগুলিতে প্রাইভেট স্টেক হোল্ডার যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে বিগত 30-35 বছর যাবত, তাদেরকে সাথে নিয়ে কাজ করা, তাদেরকে একটা ভালো রোল প্লে করার জন্য ভালো জায়গাতে বসানো। তাহলে কিন্তু গভর্নমেন্ট তার সঠিক কাজটা পাবে। বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা কিন্তু ফ্লারিশ। একদম ঠিক। আমিও সেটাতে আপনার সাথে একমত যে আসলে আপনি গভর্নমেন্ট বডি হতে পারে বা যে কোনো অ্যাসোসিয়েশন হতে পারে, ওই জায়গায় যদি আমার ওই রকম এক্সপিরিয়েন্স মানুষ যে আসলে অনেকদিন যাবত কাজ করে আসছে বা চ্যালেঞ্জগুলো জানে, বা জানে যে এখানে কোনটা চেঞ্জ করলে কিভাবে ভালো হতে পারে, এটা তো একটা সাগর। একটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইজ লাইক, মানে সারা দুনিয়াতে বিভিন্ন দেশ, আসলে অনেক দেশ আছে আমরা দেখেছি যে ইকোনমি গ্রো করে ট্যুরিজম দিয়ে, সেখানে আমাদের এত ফ্যাসিলিটি এত কিছু থাকার পর আমরা কাজে লাগাতে পারছি না। সো ওই জিনিসগুলো নিয়েই আসলে আমাদের কাজ করা উচিত। থ্যাংক ইউ আপনার ভিউটা আসলে শেয়ার করার জন্য এই জায়গায়। নেক্সট যদি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় যে আমরা পৃথিবীতে, তো আপনি অনেক জায়গায় গিয়েছেন, সো কোন জিনিসগুলোতে, ধরেন আমরা তো একটা গেলাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা কিভাবে চ্যালেঞ্জগুলো ফেস করি, বা এছাড়াও আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা কোন কোন জায়গাতে পিছিয়ে আছি। ধরেন আপনি কোনো জায়গায় গেলে হয়তো অনেক ভালো সার্ভিস পাচ্ছেন, বা কোনো জায়গায় কোইনসার্জে অনেক এক্সেপশনাল কিছু পাচ্ছেন, আমরা এরকম কোন কোন জায়গায় পিছিয়ে আছি বাংলাদেশ ডোমেস্টিক ট্যুরিজম যে কারণে আসলে গ্রো করছে না? একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটি হলো যে বাংলাদেশে আসলে একটা ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য মানে অনেকগুলি এথিক্স দরকার, অনেক কিছু জিনিস দরকার, যেটি বাংলাদেশে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ইউটিলাইজ করা অনেক কঠিন। যেটা আমরা থাইল্যান্ডে গেলে যে ফিলটা পাই,
বা আমরা বাংলাদেশে কিন্তু সেই ফিলটা করা সম্ভব না। এক্স্যাক্টলি। বা আমরা মালয়েশিয়া একটা ইসলামিক কান্ট্রি, বাট মালয়েশিয়াতে ট্যুরিজমটা দেখেন কিভাবে তারা ফ্লারিশ করেছে, বা কিভাবে তাদের ট্যুরিজমটা কত সুন্দর, কত কিছু, মানে সবকিছুই পাবেন সেটাই। মালয়েশিয়াতে আপনি শুধু তাই না, বলেন যে নেপালের দিকেও তাকান, আমার মনে হয় যে ওরা যেভাবে জিনিসটাকে, আমি আমাদের বাংলাদেশের সাথে তুলনা করতেছি যে বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি, আমি আর একটা মুসলিম কান্ট্রির দিকে তুলনা করি। আসলে বাংলাদেশের এত ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ কক্সেস বাজার, আমাদের যে সিজনে আমাদের সুন্দরবনের আমাদের এই যে টাঙ্গুয়ার হাওর, আমাদের সুন্দরবন, কত সুন্দর সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে, বাট আমরা ফ্লারিশ করতে পারতেছি না বাংলাদেশটাকে। কারণ কি, বাংলাদেশে এই ট্যুরিজমের সেভেন সি নামে একটা জায়গা রয়েছে, যে সেই জিনিসটা আমরা কিন্তু বাংলাদেশে করতে পারতেছি না। তাহলে কিন্তু ইনবাউন্ড ট্যুরিস্ট বাংলাদেশে আমাদের আসবে না। আমরা যা আসছে এখন পর্যন্ত, আমাদের বাংলাদেশে যে ট্যুরিস্ট আসছে, যে আমাদের হোলি আর্টিজেনের ঘটনার পর অনেক ট্যুরিস্ট কমে, ইনবাউন্ড ট্যুরিস্ট কমছে বাংলাদেশের, বা পলিটিক্যাল বিভিন্ন কারণে কিন্তু বাংলাদেশের ট্যুরিস্টের সংখ্যা অনেক কমতেছে। কেন? কারণটা হলো কি, বাংলাদেশের পলিটিক্যাল আনস্টেবল একটা জায়গা, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস ঘটে যায়। এই জন্য বাংলাদেশ এত সুন্দর, এত ডেস্টিনেশন থাকার পরেও বাংলাদেশের টুরিস্ট কিন্তু ট্যুরিজম ডেভেলপ করতে পারে। একদম তাই। এছাড়াও আমার মনে হয় যে আসলে ডোমেস্টিক ট্যুরিজমে, ধরেন আপনি আমি কেন ডোমেস্টিক ট্যুরিজম নিয়ে ওইরকম ফোকাস করতে সাহস পাই না বা যাই না, হয়তো এই জায়গাতেও অনেক চ্যালেঞ্জ আছে, যে অনেক সিন্ডিকেট বলেন আপনি, সেটা হোটেলের এন্ডে বলেন বা ট্রান্সপোর্টের এন্ডে বলেন। আমি যদি আপনাকে বান্দরবনের কথাই বলি বা সাজেকের কথাই বলি, ওখানে আমরা চাইলেও দেখা যায় যে ওই রিসোর্টগুলোর সাথে আমরা সাইনিং করতে পারতেছি না বা এমওইউ করতে পারতেছি না। সো ওই জায়গাতে আসলে কিভাবে এটাকে সলভ করা যাবে? এই জায়গাতেও আসলে ট্যুরিজম বোর্ডের বা এরকম যারা গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন আছে, ওনাদের হস্তক্ষেপটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? হ্যাঁ, আসলে আরেকটা গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন, যেটি হলো যে আমি আরেকটা জিনিস বলতে চেয়েছিলাম তখনও, এটা হলো যে আপনি দেখেন যে আপনি বাংলাদেশ ডোমেস্টিক ট্যুরিজমে যে আপনি ভালো করবেন, যেটা হলো যে এই আপনি যেটা বললেন যে আপনি একজন ট্যুরিজম কোম্পানি হয়ে আপনি একটা রিসোর্টের সাথে এগ্রিমেন্ট করতে পারছেন না, বা একটা 5 স্টার হোটেলের সাথে আপনার এগ্রিমেন্ট করা যাচ্ছে না, বা করা গেলেও তারা যেটা করছেন যে ডিরেক্ট কাস্টমারের কাছে এক প্রাইস বা আপনার কাছে আর বেশি প্রাইস, এক্স্যাক্টলি, এরকমটা হচ্ছে। আবার আরেকটা জিনিস দেখেন যে আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলেন, যে আপনি যদি থাইল্যান্ড আর বাংলাদেশের সাথে বলেন, বাংলাদেশের 5 স্টার হোটেলের রেট দেখেন কত বেশি, বা থাইল্যান্ডে 5 স্টার হোটেলের রেট কত কম। আচ্ছা দেখেন, এখন যেটা হলো কি, এখন আমাদের অ্যাসোসিয়েশনগুলির আসলে আমি আসলে অ্যাসোসিয়েশনে ছিলাম, অ্যাসোসিয়েশনে নির্বাচন করেছি, তা আসলে অ্যাসোসিয়েশনগুলি আসলে আমার মনে হয় না যে তাদের জায়গা থেকে তারা কাজ করতে পারছে। কারণ হলো কি, তারা শুধুমাত্র সদস্যকে নিয়ে বা সদস্যদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করা, সদস্যদের সাথে নেটওয়ার্কিং করা, এতটুকুই তাদের মধ্যে আমার মনে হচ্ছে সীমাবদ্ধতা। যে আসলে এই কাজগুলি কিন্তু অ্যাসোসিয়েশনের করা খুব দরকার। কারণ আপনি একজন ট্রাভেল এজেন্সির মালিক, আপনি যদি একটা অ্যাসোসিয়েশনের সদস্য হন, আপনার দরকার সেই অ্যাসোসিয়েশন আপনার জন্য সাপোর্ট করবে, হ্যাঁ, আপনার জন্য কাজ করে। কেন আমাকে একটা রিসোর্ট ভালো পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে না, যদি একটা ডিরেক্ট ক্লায়েন্ট যায় তাদেরকে ভালো ডিসকাউন্ট দিচ্ছে, তা আমি কিভাবে বিজনেসটা টিকিয়ে রাখবো? তো সেই জায়গা থেকে অ্যাসোসিয়েশন, আমি মনে করি যে এই জায়গায় ব্যর্থ, যে অ্যাসোসিয়েশনগুলি আসলে আমরা সেভাবে রিসোর্টগুলিকে আমরা বাউন্ড করতে পারছি না, যে আসলে আপনারা যদি বিজনেস করতে হয় আমাদের সাথে করতে হবে, বা আদারওয়াইজ আমরা আপনাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট সেল করবো না। তো সেই জায়গায় কিন্তু অ্যাসোসিয়েশন করতে দিচ্ছে না আমাদেরকে। এই সমস্যাগুলি কি, আসলে এখানে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের আসলে সিন্ডিকেট, প্রত্যেকটা জায়গায় আপনি ধরেন যে রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন আছে, তারা একটা সিন্ডিকেট, আর ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন আছে, তারা তাদের মতো সিন্ডিকেট, মানে সবাই শুধু নির্বাচনমুখী। কিন্তু আপনি একটা জিনিস, আমি আপনার কথার সাথে মিলিয়ে যদি বলি, আপনি যদি এই জায়গাগুলোতে ওপেন করে দিত এবং আপনি যদি সুযোগ পাইতেন, তখন কিন্তু আপনি নিজেই ওদেরও প্রমোট করা লাগতো না, বা ওদের এই মার্কেটিং কস্টটাও হইতো না, যে হ্যাঁ আপনি এটা আমারটা বিক্রি করেন। যে ট্রাভেলারটা নেপাল যেতে পারতেছে না বা কোনো একটা কম দামি ডেস্টিনেশন যেতে পারছে না, সে কিন্তু এইসব জায়গায় যেতে চায়। তো এইসব জায়গায় যেতে হলে এখন আমার তো ওই এক্সেসটা লাগবে। সো ওই জিনিসটা আসলে আমাদেরকে সহযোগিতা কেউই করছে না, বা এই জায়গাতে আসলে সহযোগিতাটা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ। আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আলোচনা করছি, যেটা আমাদের ট্রেড বলেন বা আমাদের যারা স্টেক হোল্ডার্স, আমাদের বিজনেস পার্টনার্স যারা আছে, আমরা তো একজন কোনো কিছু করতে পারবো না, অনেক কিছু মিলে আসলে একটা বড় জিনিস হয়। সো সবার কোলাবোরেশনটাও আসলে খুব জরুরি। ভাইয়া, নেক্সট যে কোয়েশ্চেনটা আমি আপনাকে করব, আপনি তো বেশ অনেক দিন ধরেই এই ট্রেডে আছেন বা আছেন, আসলে আমাদের লোকবলের অবস্থা কি? ধরেন আপনি যদি এক্সপার্টিজের কথা বলেন, যে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এক্সপার্টিজ যে লোকজন আছে, এয়ারলাইন যদি আমি বাদ দিই, ট্রাভেল এজেন্সিগুলোতে বা যেই লিয়াইসন কোম্পানিগুলো আছে,
কিরকম লোকবল আছে যারা আসলে জানে বা জানতে চায় বা শিখতে চায়, রাদার দেন আমার শো অফ করার লোকজনের, যে আমার আসলে টেকনিক্যাল লোকজন যে প্রপার ইনফরমেশন দিতে পারবে, প্রপার গাইডলাইন গুলো দিতে পারবে, সেটা অডিয়েন্সকে হোক বা বিজনেস পার্টনারকে হোক, এরকম লোকবল কি আছে বলে আপনার মনে হয়, বা সেটা আমরা কি ফুরিয়ে যাচ্ছি কিনা দিন দিন? এটা একটা বড় প্রশ্ন আমার। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা আপনার যেটা হলো আসলে এই ট্রাভেল ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা বড় সমস্যা হলো স্কিল ম্যান পাওয়ার। রাইট, স্কিল আমাদের কিন্তু আমরা যারা ট্রাভেল এজেন্সির মালিক আছি বা আমরা যারা ট্রাভেল এজেন্সিতে চাকরি করতে চাই, আমরা আসলে স্কিল নিতে চাই না। আসলে একটা ট্রাভেল এজেন্সি সফলতার সবচেয়ে পিছনের কাঠি হলো যে স্কিল টিম। রাইট, আপনার কাছে যদি স্কিল টিম থাকে সফলতা কিন্তু আপনার জন্য ইজি। তা আসলে আপনি ইন্ডাস্ট্রিতে দেখেন, ট্রাভেল ইন্ডাস্ট্রিতে কাজ করার মানুষ কিন্তু এখন কিন্তু আমি যেটা দেখছি যে ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা, নর্থ সাউথ থেকে পাশ করা, ভালো জায়গা থেকে অনেক স্টুডেন্টরা অনেকেই আসছেন ট্রাভেল এজেন্সিতে কাজ করার জন্য। তো সেই জায়গা থেকে আমরা যদি বিডি জবসে বা কোনো একটা সিস্টেমে যদি আমরা দিই, আমরা লোক খুঁজি, ওখানে কিন্তু স্কিল লোক পাইনি আমরা। তা আমি কিন্তু দেখেন রিসেন্টলি আমি কিন্তু লাস্ট 15 ইয়ার্স 15 বছর যাবৎ আমি যে কাজ করছি, আমি আমার যে সে জায়গা থেকে আমি নিজেই চিন্তা করলাম যে আসলে এক্সপার্ট লোক পাওয়া যাচ্ছে না, আসলে ব্যবসা করা যাচ্ছে না। অনেক এজেন্সি আমাকে ফোন দেয় যে এক্সপার্ট লোক আছে কিনা, ভাই রেফার করবেন। সেই জায়গা থেকে কিন্তু আমি আমার যে এভিয়েশন, সামনে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, আমি আলহামদুলিল্লাহ প্রায় ইতিমধ্যে 500 লোকেরও আমি শিখেছি। মানে এই রিজার্ভেশন এবং টিকেটিং রিজার্ভেশন এবং ভিসা পলিসি। হিউজ লোক শিখতে চায়, অনেক লোক শিখতে চায়। আর ট্রাভেল ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক লোকের ডিমান্ড আছে যে আমার এক্সপার্ট লোক লাগবে। তো সে জায়গা থেকে আসলে শিক্ষিত লোকরা চাচ্ছে যে এক্সপার্ট হয়ে তারা ইন্ডাস্ট্রিতে আসার জন্য, এবং এক্সপার্টি ছাড়া এই মানে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো জায়গাতে সফলতা অর্জন করার সুযোগ নেই। রাইট, এবং আমি আপনাকে স্পেশাল একটা থ্যাঙ্কস দিতে চাই যে আপনার যে উদ্যোগ, যে ট্রেডে স্কিল লোকজন তৈরি করার যে উদ্যোগটা আপনি নিলেন আপনার ইনস্টিটিউটের মাধ্যমে, এবং আমরাও আশা করি যে ভবিষ্যতে স্কিল লোকজন পাবো। কারণ আসলে এই জায়গাতে যদি আপনি একটা ক্লায়েন্টের সমস্যাটাই না বুঝেন, বা আপনি কি করবেন, পরের স্টেপটা কি হবে, এটা যদি আপনি না জানেন, আপনি আসলে কি সার্ভিস দিবেন? হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমরা আসলে আমরা ক্লায়েন্ট আমাদের কাছে কি চেয়েছে আর আমি কি দিতে চাচ্ছি, এটাই আমি যদি না বুঝি, নিজে যদি আমি একটা প্যাকেজ ডিজাইন করতে না পারি, আমি যদি একটা ফ্লাইটের আমি যদি লয়েস্ট ফেয়ারটা, অনেক ক্লায়েন্ট আছে যে লয়েস্ট ফেয়ারটা চায়। আমাদের এয়ারলাইন্সে যে অনেকগুলি ক্লাস আছে, এয়ারলাইন্সকে আমাদের কিন্তু ক্লায়েন্টরা অনেকে বোঝে না যে আসলে অনেকে মনে করে যে বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, দুইটা ক্লাসে মনে করে, বাট ক্লাস কিন্তু অনেকগুলি। তো এখন আমি একজন ট্রাভেল এজেন্ট হিসাবে আমার যদি দক্ষতা না থাকে, তাহলে কিন্তু আমি আমার ক্লায়েন্টকে বেস্টটা দিতে পারবো, সর্বোচ্চটা দিতে পারবো না। এই জন্য আমাদের ট্রাভেল এজেন্ট হিসেবে আমাদের নিজেদেরও দক্ষ হওয়ার দরকার, দক্ষ হয়ে আসলে আমাদের ক্লায়েন্টদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার দরকার। তাহলে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের যে একটা দুর্নাম আছে যে আমরা আসলে মানুষকে ভালো সার্ভিস বা হিডেন কস্ট বা হিডেন অনেক টাকা মানুষের কাছ থেকে নিয়ে যাই, এটা কিন্তু আমাদের ওই যে তথ্য ভুল দেওয়ার কারণে কিন্তু অনেক মনে হয় যে আমরা অনেক টাকা নিচ্ছি মানুষের কাছ থেকে। সেই জায়গা থেকে স্কিল ম্যান পাওয়ার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি খুবই সাধুবাদ জানাই আপনার এই উদ্যোগকে, এবং আমি চাই যে আমাদেরও যারা ট্রাভেল ট্রেডে বিজনেস পার্টনাররা আছেন বা স্টেক হোল্ডাররা আছেন, আসলে স্কিল লোকজন খুঁজে নেওয়ার জায়গা যেহেতু আছে, ওগুলো থেকে নেওয়াই ভালো, সো দ্যাট আপনার ক্লায়েন্টগুলো বেটার সার্ভিস পায়। আর এখানে লজ্জা পাওয়ারও কিছু নাই, আই গেস। যে আমার কাছে মনে হয় কোলাবোরেশন ইজ দ্য কি। এখন আমরা যদি একজন একজনকে সাপোর্ট না করি, তাহলে এই ইন্ডাস্ট্রিটাও আসলে যাবে। রাইট। সো ভাইয়া, ধরেন সিরিয়াস অনেক আলাপ করলাম, এখন মজার একটা কোশ্চেন করি। সেটা হচ্ছে, ঘুম থেকে উঠে দেখলেন যে আপনাকে এখন চাকরি করতে হবে, এবার আপনি ব্যবসা করছেন, সেটা কেউ একজন টেক ওভার করেছে, আপনি এখন চাকরি ছাড়া আপনার উপায় নেই। তো সেই ক্ষেত্রে আপনার এরকম কোন কোম্পানির আন্ডারে বা কোন বসের আন্ডারে ধরেন আপনি চান যে ঠিক আছে আমি ওখানে চাকরি করতে পারি, বা আপনি আদৌ চান কিনা, বা আপনি এই ইন্ডাস্ট্রিতে থাকবে না, ঠিক আছে আমি ব্যবসা করলাম না, চাকরি করতে চাই না, আমি অন্য কিছু করব। আপনার কাছে এই প্রশ্নটা, যে ধরেন এটা একটা মজার ছলের একটা প্রশ্ন, যে আপনাকে এখন সকালে ঘুম থেকে উঠলে দেখলেন যে আপনার চাকরি করতে হবে, আপনি কোথায় সেই জবটা করতে চান, বা স্বপ্নের কোনো এরকম ইচ্ছা ছিল কিনা কখনো? আপনার প্রশ্নটা সুন্দর প্রশ্ন। আসলে এই জিনিসটা কিন্তু আমরা ফিল করেছি। আসলে কোভিড-19 যখন হয়েছিল, তখন যখন আমাদের ব্যবসা একদম বন্ধ অবস্থা সবারই, স্পেশালি ট্রাভেল ইন্ডাস্ট্রি, মানুষ যখন ভ্রমণ বন্ধ করে দিয়েছিল, সবকিছু বন্ধ ছিল, তখন কিন্তু অনেকেই চেষ্টা করেছি অনেক কিছু করার।
দেখেন আমি কিন্তু আসলে আমি যদি আমার ব্যবসা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে বন্ধ হয়ে যায় তাহলে আমি কিন্তু তাও ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে থাকার চেষ্টা করবো। এই জন্য যে আমি ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে আরও কিছু জানতে চাই। আমি রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়েছি MBA করার জন্য। তা আমি যদি কোনো সুযোগ হয় যে আমার যদি না যে আমি দেখি ঘুম থেকে উঠে যে আমার ব্যবসা বন্ধ, তাহলে আমি চেষ্টা করবো যে মানে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে চাকরি নেওয়ার জন্য। কারণ আমার ট্যুরিজম নিয়ে আরও অনেক কিছু জানার রয়েছে, যে মানুষকে, বাংলাদেশের মানুষ যেন এই ভ্রমণ সেবাটা যেন আরো কিভাবে আরো সুন্দর করে দেয়া যায়, একদম সেই জায়গাটা আমি ট্যুরিজম ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো জায়গা খুঁজবো চাকরি করার জন্য। ভাই আপনার কখনো কি ইচ্ছা ছিল কিনা যে আপনি কোনো অমুক এয়ারলাইনে চাকরি করবেন বা অমুক কোম্পানিতে? আমি আসলে সবচেয়ে বড় একটা ব্যাপার হলো যে আমি যখন থেকে উদ্যোক্তা বা যখন থেকে আমি বুঝি যে আসলে আমার একটা সবচেয়ে বড় জায়গা হলো যে আমি বাবার এক ছেলে। হ্যাঁ, তো সে জায়গা থেকে আমি কখনোই চিন্তা করি নাই যে আমি কোথাও চাকরি করব। আচ্ছা, এটা আমার মাথায় কখনো কোনোদিন ছিল না। সে জায়গা থেকে আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি তখন থেকে আমি চিন্তা করতাম যে আসলে মানুষ বলে যে বাবার এক ছেলে তারা দুষ্ট হয়। তো সে জায়গা থেকে যে আমি যেন দুষ্ট না হই, মা বাবা যেন মানুষের কাছ থেকে কথা না শুনতে হয়, সেই জায়গা থেকে আমি চিন্তা করছি যে আসলে আমি কোনো প্রাইভেট মানে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব না, চাকরির জন্য চেষ্টা করব না, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো আর আমি ব্যবসা শুরু করব। তো সে যে কথা সেই কাজ। আমি মানে কখনো স্বপ্ন দেখি নাই যে আসলে চাকরি করব। আলহামদুলিল্লাহ সেই ইন্টারমিডিয়েট পাস পর থেকে আমি ব্যবসা শুরু করেছি। যথেষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যথেষ্ট অনেক দেশ ঘুরিয়েছেন এবং যথেষ্ট আল্লাহ তাআলা দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আরো ঘুরবো, একসাথেও আরো ঘুরবো, এই কামনাই করছি। ভাইয়া ধরেন আপনার হাতে একটা ক্ষমতা আসলো যে আপনি আমাদের এই ইন্ডাস্ট্রির 3টা জিনিস পরিবর্তন করতে পারবেন। আপনার কোন কোন জিনিসগুলো পরিবর্তন করবেন যদি আমাদের সাথে শেয়ার করতেন? আমার হাতে যদি ক্ষমতা আসে, যেটা হলো যে আমি বাংলাদেশের ভিসার ব্যবস্থা, যেটা হলো যে আসলে ইন্ডাস্ট্রির যে ভিসার ব্যবস্থা, আসলে মানুষের ভিসার জটিলতা যেটা, এটাই মানে ইউজার ফ্রেন্ডলি বলেন বা যেটা বলেন যে মানুষ যেন রিয়েল ট্রাভেলাররা যেন ভিসা পায়, সেই বিষয়গুলি নিয়ে এম্বাসির সাথে কাজ করব। এটা আমি ফার্স্ট প্রায়োরিটি। দ্বিতীয়ত ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য যেই আমাদের প্রাইভেট স্টেক হোল্ডারদের হাত যেন শক্তিশালী হয়, প্রাইভেট স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে কিভাবে ট্যুরিজমটাকে ডেভেলপ করা যায়, সেই জিনিসগুলি নিয়ে স্পেশালি আমি কাজ করব। খুবই সুন্দর ভাইয়া, মানে এই জিনিসগুলো আসলে দরকার যে আপনি যে পরিবর্তনগুলো চান সেই পরিবর্তনগুলো হতে হবে আমাদের জন্যই। হ্যাঁ, এবং বাংলাদেশে যে সকল এয়ারলাইন্স সিন্ডিকেট আছে তাদের সিন্ডিকেটগুলি ভাঙবো। রাইট, সিন্ডিকেটগুলি ভাঙবো, যে মানুষ যেন একদম, আমরা যেটা দেখি যে আসলে দেখেন যে একটা মানুষ হজ করতে যাবে, উমরা করতে যাবে, তাদের একটু বিমান ভাড়া 80,000 টাকা, বড় হজে বিমান ভাড়া এবার পেল 1,90,000 টাকা। হ্যাঁ, এখন আমি আমার ঢাকা থেকে যদি জেদ্দার ফ্লাইট হয়, ঢাকা থেকে জেদ্দার রিটার্ন ফ্লাইট আপনার বড় জোর 50,000 টাকা হতে পারে, আসা যাওয়া রিটার্ন ফ্লাইট। তো সে জায়গায় আমরা বিমান ভাড়া পাচ্ছি 85,000। কিছুদিন আগে আপনি যেটা দেখলেন যে 1.5 লাখ টাকা ছিল এয়ারলাইন্সের। কিন্তু আমরা যেটা নিউজেও দেখেছি বা শুনেছি সেটা হচ্ছে যে এইটা নাকি অনেকটা শিথিল হয়েছে বা হ্যাঁ, এটা এখন শিথিল হয়েছে। কিন্তু আমাদের সে জায়গায় আমি ধন্যবাদ জানাই আমাদের ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশন আটাবকে। আটাবের একটা নির্ভরযোগ্য ভূমিকা ছিল এখানে। আটাবের প্রেসিডেন্ট, যারা আটাবের মহাসচিব যারা ছিলেন, যারা আছেন, তারা একটা নির্ভরযোগ্য ভূমিকা রেখেছেন এখানে যে সিন্ডিকেটগুলিকে প্রতিহত করার জন্য। তো এটা একটা অ্যাসোসিয়েশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আসলে অ্যাসোসিয়েশনের লিডার যারা আছেন, তারা আমাদের যারা সদস্য, যারা অ্যাসোসিয়েশনের সদস্য, তারা যেন তাদের জন্য এফেক্টিভ যেন কাজগুলো করে, সবাই যেন সমহারে বিজনেসটা করতে পারে সেই জায়গা থেকে। তো আমার যে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হলো ভিসা ইস্যু নিয়ে আমি কাজ করব। যদি আমার হাতে ক্ষমতা আসে, আমি ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য প্রাইভেট স্টেক হোল্ডার কীভাবে গভর্নমেন্টের সাথে একদম ওতপ্রোতভাবে কাজ করতে পারে সেই জায়গাটা নিয়ে কাজ করব। এবং এয়ারলাইন্স যে সিন্ডিকেটগুলি আছে, যে সিন্ডিকেট যেন কোনোভাবে বাংলাদেশে না হতে পারে, সবাই যেন ব্যবসা করতে পারে, এবং বাংলাদেশের রিয়েল ট্রাভেলাররা যারা বাংলাদেশ থেকে ভ্রমণ করতে বিভিন্ন দেশে যাচ্ছে, তারা যেন স্বল্প টাকায় যেন বিদেশে ভ্রমণ করতে যেতে পারে, সেই ব্যবস্থাগুলি। খুবই সুন্দর উদ্যোগ। আসলে এইরকমই আমরা চাই যে আমাদের ইন্ডাস্ট্রিটা ইভলভ হোক। তো নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমি অনেকের সাথে কাজ করতে গিয়ে দেখেছি যে কোলাবোরেশন একটা অনীহা, যে আপনার সাথে আমি কাজ করব, আপনি সেম ট্রেডে আমার কম্পিটিটর হইতে পারেন,
বা আমার সাথে সেম ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে পারেন, কিন্তু আমরা কোলাবোরেট করতে চাই না। ধরেন আপনার কাছে একটা জিনিস আছে, এটা আমি নিব, আমার কাছে কিছু থাকলে আপনি নেবেন। এই কোলাবোরেশনে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে ভাই ব্রাদারদের মধ্যেই অনেক অনীহা দেখি অনেক সময়। এটা আসলে কেন হয় বা এটা দূর করতে আমরা কি করতে পারি? এটা আসলে আমাদের কোলাবোরেশন করতে যে অনীহা যে কারণটা, যেটা হলো যে অনেক এজেন্সি অনেকেই আছে যে আসলে আপনার এখানে আমি স্পেসিফিক্যালি যেটা বলতে চাই যে আসলে আপনি জানেন যে ট্রাভেল এজেন্সির কাজটা কিন্তু একটা B2B কাজ। আমার কাছে যে প্রোডাক্টটা নাই আমি আরেকজনের কাছ থেকে আনবো, কাস্টমারকে সার্ভিসটা দেবো। তো সেই জায়গায় আসলে অনেক এজেন্সি কেন করতে চায় না সেটা আসলে তারা বলতে পারবে, কিন্তু কোলাবোরেশন ছাড়া আসলে ব্যবসা ডেভেলপ করার সুযোগ নাই। সেটাই, কারণ আপনি ধরেন যে সিঙ্গাপুর অ্যাম্বাসিডার আনলিস্টেড তো সংখ্যাগরিষ্ঠ কয়েকজন, আর আমি যদি কোলাবোরেশন নিয়ে কাজ করতে পারি, আমার কাছে যদি বেটার রেট থাকে বা আমি যদি একটা প্যাকেজ বেটার রেট কারোর কাছে পাই, বা আমি শ্রীলঙ্কা মালদ্বীপসের প্যাকেজ বলেন বা যে কোনো ডেস্টিনেশনের একটা প্যাকেজ বলেন, আমার একটা ভাইয়ের কাছে যদি একটা প্যাকেজ ভালো রেটে থাকে, আমি কোলাবোরেশন করে তার সাথে কাজ করতে কি সমস্যা আমার? সেটাই। তো সেই জায়গাটা থেকে আসলে আমাদের প্রতিযোগিতার ব্যবসা করা যাবে না, আমরা সহযোগিতার কাছে হাত বাড়াই দিতে হবে। আসলে আমরা যদি একজন আরেকজনের প্রতি সহযোগিতার হাত বাড়াই দিতে পারি, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির মানুষও যারা ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে আসতে চাচ্ছেন তারা কিন্তু সহযোগিতা পাবে, ব্যবসাটাকে ডেভেলপ করতে পারবে, এবং যারা সার্ভিস নিতে চাচ্ছে আমাদের কাছ থেকে তারা কিন্তু একটা বেটার সার্ভিস পাবে। তো সেই জায়গা থেকে আসলে আমরা এই জিনিসটাকে আমরা জটিল মনে না করে আমরা যদি জিনিসটাকে ইজি মনে করি যে আসলে কোলাবোরেশনটা করা আমাদের জন্য একটা ইজি ওয়ে, আমরা ব্যবসাটাকে আরো ডেভেলপ করতে পারবো, ব্যবসাটা ভালো হবে, সেই জায়গাতে কিন্তু আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। সেটাই, ওই যে বলে না যে শেয়ারিং ইজ কেয়ারিং। ধরেন আপনি যখন ক্রাইসিসের সময় আপনার আসলে ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি হোক, সেটা টিকিয়ে রাখার যে চ্যালেঞ্জ সেটা আমাদের গ্রহণ করতে হয়। ওই জায়গাতে আমরাও আশা করি যে ফিউচারে কোলাবোরেশনের যে বিষয়টা, এটা নেগেটিভ থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হবে, সো দ্যাট আমরাও আসলে সবাই মিলে কাজ করে, ধরেন আপনি আজকে 500 টাকা যদি আর্ন করেন, সেটা যদি আমরা শেয়ার করে করি, দেখা যায় এটা আপনি অনেক বেশি বাড়াতে পারেন। আপনি 5 জন ক্লায়েন্ট তখন পাচ্ছেন, কিন্তু আপনি যখন এটা শেয়ার করছেন বা কারোর সাথে কাজ করছেন, সেখানে আরো 15 জন 20 জন অ্যাড হচ্ছে। সো আলটিমেটলি কিন্তু আপনি দিন শেষে অনেক বড় কিছু করতে পারছেন। সো ওইটাই টার্গেট, যে আমরা ফিউচারে এরকম কিছু করব যেটাতে ইন্ডাস্ট্রিতে আরো বেশি স্বচ্ছতা আসবে এবং আমরা আরো বেশি একজনের উপর নির্ভর করতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, আমরা এই জিনিসটা তার কাছ থেকে করতে পারি। রাইট। এখানে আমি আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, যেটা হলো যে আমাকে অনেকেই, যেমন আমি ইনস্টিটিউট করার পর অনেকে আমাকে বলছেন যে আসলে আপনি তো ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিচ্ছেন, আর এত বেশি লোকদেরকে যদি ট্রাভেল ইন্ডাস্ট্রিতে ব্যবসা শিখিয়ে ফেলেন, তাহলে তো ট্রাভেল এজেন্সি বা মানে আমাদের ব্যবসা কোথায় যাবে, আমরা তো ব্যবসা হারাই ফেলবো। তো আমি যেটা হলো সে আসলে মানে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে ব্যবসা হারায় যাবে, আসলে আপনার ব্যবসাটা তো আপনার নির্ধারিত, গড গিফটেড, গভর্নমেন্ট বা আপনার আল্লাহ তাআলা যেটা আপনার জন্য লিখে রেখেছেন যে আপনার কপালে যে আপনার বিজনেস এরকম হবে, আপনি একদিন বাংলাদেশের সুনামধন্য ব্যবসায়ী হবেন, না আপনি বাংলা ইন্ডাস্ট্রি থেকে হারাই যাবেন, এটা তো আল্লাহ তাআলা আপনার কপালে লিখে রেখেছেন। তো এই জন্য কি আমি ইন্ডাস্ট্রিতে মানুষদেরকে শিখাবো না? আমি যেটা পারি মানুষদেরকে শিখাবো না? এটা আমরা সবাই সবার জায়গা থেকে আমরা যদি আমরা ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করতে হয়, অবশ্যই আমরা কোলাবোরেশন নিয়ে কাজ করতে হবে। আসলেই তাই। এবং আমিও আপনার এই কথার রেশ ধরে যদি বলি, আমাদের যে সিনিয়র অনেক মানে বসরা আছেন বা স্যাররা আছেন, ওনারা ওনাদের স্টাফদেরকে অনেক সময় অনেক কিছু শিখাইতে চায় না, ঠিক মতো হয়তো ওপেন হয়ে শিখায়ও না, কারণ ভাবে যে উনি আমাকে ক্রস করে যাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার আন্ডারে যে কাজ করতেছে সে যদি আমাকে ক্রস করে যায়, তাহলে তো আমিই সফল, যে আচ্ছা বাবা ও আমার কাছ থেকে শিখে ও আমার চেয়ে বেটার করতেছে। এবং পৃথিবী ওদিকেই যাচ্ছে যে আপনার যারা ইয়াং আছে তারা অ্যাডাপ্ট করবে তাড়াতাড়ি, তারা গ্রো করবে তাড়াতাড়ি, এটা তো মেনে নিতে হবে। সো ওই জিনিসটা আসলে আমরা মনে হয় খুব কম দেখি আমাদের নীতি নির্ধারকদের, যে বসরা যারা আছেন ওনাদের ভিতরে। আমরা চেষ্টা করব যে ওই জায়গাতেও কিভাবে আসলে আপনার এই যে ইনস্টিটিউট একটা বড় জায়গা হতে পারে, যে মানুষ ছোট ছোট কোর্স যেন করতে আসতে পারে, যে আপনার এখান থেকে হয়তো 7 দিনের 10 দিনের 15 দিনের একটা কোর্স করে সে পুরো একটা ওভারভিউ জেনে গেল। এবং এই জিনিসটাই আসলে কাজে লাগবে ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখার জন্য। আমরা এখন আপনার এক্সপিরিয়েন্স নিয়ে একটা সেগমেন্টে যাব, যে সেগমেন্টটার নাম হচ্ছে ছড়াই এক্সপিরিয়েন্স। তো আমরা এখন ছড়াই এক্সপিরিয়েন্স সেগমেন্টটাতে ঢুকছি। সো ভাইয়া, আপনার দেখা বা আপনার এক্সপিরিয়েন্স করা ক্লায়েন্টের সাথে হোক বা আপনার ট্রেড কলিগদের সাথে হোক, কোনো আজব কাহিনী যেটা আপনি কখনো কোথাও শেয়ার করেন নাই, এমন একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। আজব কাহিনী বলতে একটা মজার কাহিনী আছে আবার, যে আমরা আমাদের ট্রেডের 71 জন আমরা একসাথে তার্কি এবং সাইপ্রাসে ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে একটা মজার কাহিনী হয়েছে, যেটা হলো যে এই বিমানে আমরা যখন যাই,
আমরা যখন টার্কিশ এয়ারলাইন্সে যাই, তো আমাদের যিনি গ্রুপ লিডার ছিলেন, আমাদের একজন ট্রাভেল এজেন্ট, আমাদেরই একজন ভাই, উনি বিমানে বারবার বলতেছিলেন যে আপনারা টার্কিতে যাওয়ার পর তাসকিম স্কোয়ার যে জায়গাটা আছে সেই জায়গায় কিন্তু আপনারা এই কাজগুলি করবেন না। তো আমরা চিন্তা করতেছিলাম যে আমরা ট্রাভেল এজেন্ট, আমরা তো আসলে একটু নিজের পাকনা মনে করি, তো সেই জায়গা থেকে মনে করছি যে আসলে সিনিয়ররা মনে হয় যাবে সেখানে, আমাদের এই জন্য যেতে না করতেছে। তো সেই জায়গা থেকে আমরা একটা কৌতূহল জাগে যে আমার যে রুমমেট ছিল, আমরা 3 জন একসাথে, তো আমরা কি করলাম যে আমরা গেলাম তাসকিম স্কোয়ারে গেলাম। যাওয়ার পর আমি 3 জনের মধ্যে আমি জুনিয়র। আচ্ছা, তো আমাদের যিনি সিনিয়র, তো স্পেশালি সেটা হলো একটা বারে যাবে উনি। তো আমার যে সিনিয়র উনি বলতেছে যে সেলিম আমি যাই আগে, তুমি আগে একটু মানে আগে দেখি কি হয়, তারপর তোমাকে বললে তুমি যাও। আচ্ছা, উনি ফার্স্ট টাইমে গেলেন। তাসকিম স্কোয়ার একটা রাস্তা আছে, যে আপনার একটা রাস্তা আছে যে পুরো রাস্তাটাতে একটা বার, দুই পাশে বার, বিভিন্ন বার। তো আপনি জানেন যে আসলে টার্কি এমন একটা জায়গা, ইন্টারন্যাশনাল স্মাগলারদের একটা জায়গা, যেটা হলো যে একটা ট্রানজিট পয়েন্ট, বিশ্বের ইউরোপ এবং বা এশিয়ার একটা ট্রানজিট পয়েন্ট। সেখানে অনেক বড় বড় জিনিস হয়, যে আসলে একটা রিক্সি একটা জায়গা। তো উনি ফার্স্টে গেলেন, যাওয়ার পর 20 মিনিট পর উনি ওই যে সেখানে যে আমি বলি যে স্পেশালি যে বারের যে দালাল বলি, যেটাকে বাংলা কি বলবো, ব্রোকার, সে এসে বলতেছে যে তোমার ফ্রেন্ড তো ডাকছে। তো আমাদের সাথে যে আরেকজন আছে, সে বললো যে তাহলে আমি যাই, তুমি দাঁড়াও দেখি। এরপরে সে গেল। সে যাওয়ার পর আবার 20 মিনিট পর আবার সেই ব্রোকার এসে আবার বলতেছে যে তোমাকেও ডাকতেছে। তো এখন আমি তো কনফিউশন যে আমার সাথে 2 জন এতক্ষণ আসতেছে না, যে আসলে কি করার, আমিও যাই। এখন যাওয়ার পর সেখানে যাওয়ার পর আমিও গেলাম। যাওয়ার পরে 3 জনতে গেলাম আটকাইয়া সেখানে। এইখানে টার্কিতে যেটা হয়, যে আপনারা যারা টার্কিতে যাবেন, যেটা হলো যে টার্কিতে যেটা হয় যে আপনাকে কোনোভাবেই আপনাকে আটকায় কোনো টাকা নিবে না, বাট আপনাকে সেখানে বারে নিয়ে এমন কিছু দিবে যেটি হলো যে আপনি খাবেন অল্প টাকা, বাট বিল করবে বিশাল। আচ্ছা, বিগ ভলিউমে বিল করবে। তো সেই কাজটাই আমাদের সাথে হয়েছে। হওয়ার পর মানে আমরা বিল দিতে যখন গেলাম, গিয়ে দেখি যে আমাদের প্রায় বাংলাদেশের টাকায় 1 লাখ টাকার মতো বিল। আমরা মনে হয় সর্বোচ্চ 10,000 টাকা আমরা এটা সেটা খেয়েছি। তো বিল যখন আমরা দিতে চাচ্ছিলাম না যে এত টাকা, তখন আমাদেরকে ছোট্ট একটা রুমে নিয়ে গেছে। সেখানে গিয়ে প্রায় শর্ট জ্ঞান, তারপরে বিভিন্ন কিছু মানে করে বিভিন্ন কিছু করে আমাদের কাছ থেকে টাকা নিছে। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন আমরা হোটেলে আসলাম, হোটেলে এসে লবিতে বসার পর, এখন বিমানে তো আমরা 71 জন ছিলাম, সবাইকে বলে দেওয়া হয়েছে যে আপনারা এই জায়গায় যাবেন না। লবিতে বসে আমরা যেদিকে তাকাই, আমি যেদিকে তাকাই সেদিকে দেখি যে শুধু আমাদের পাশের টেবিলে মুচকি হাসতেছে, কেন? এটা সবাই আমাদের পরিচিত, আমাদের লোক। আচ্ছা আচ্ছা। তো আমি চিন্তা করলাম যে আসলে কি আমরা যে এই বিপদে পড়ছি, আর আগে দেখে ফেললো নাকি। আচ্ছা আচ্ছা। এখন না, ইন্টারেস্টিং পার্ট হলো যে আধা ঘন্টা পরে শুনি সবাই কট খাইছে, সবাই ধরা খাইছে, একই অবস্থা সবার। এটা একটা মজার ব্যাপার, যে আসলে ইন্টারেস্টিং পার্ট আমার জীবনে, যে আসলে কিন্তু ভয়ঙ্কর বটে। মানে আমি একটা অপরিচিত জায়গায়, আমাকে একটা রুমে ঢুকায় যদি কেউ শটগান বা এরকম কিছু দেখায়, আমি তো ওই জায়গায় মনে হয় না ঠিক থাকতে পারবো, বাট ইটস খুবই ডেঞ্জারাস। মানে আমরা আসলে কারোর কাছে বলতে পারতেছিলাম না যে আসলে বড়রা তো আমরা না করছিলেন যে আসলে যাওয়া যাবে না, ওই জায়গাগুলো একটু সেফলি যেতে হবে। তো সবাই সেম, মানে সবাই ভাবছিল যে আসলে কি হয় এটা দেখতে হবে, দেখতে গিয়ে সবাই কট খাইছে আসলে। এবং এইটার থ্রুতেই, ওনার কথার রেশ ধরেই যদি আমি আপনাদেরকেও আসলে স্ক্যাম অ্যালার্ট যদি করি, সেই অ্যালার্ট আমাদের সবারই থাকতে হয়। ট্রাভেল করার সময় যে কোনো দেশেই যে কোনো রকম স্ক্যাম হতে পারে, এবং সেটা আগে থেকেই জেনে যাওয়া, রাইট, যে আগে থেকে জেনে যাওয়া যে কোথায় কি হতে পারে, এরকম এক্সপিরিয়েন্স গুলো যেন না হয়, এবং ট্রাভেলাররা যেন আসলে এরকম লক্ষ লক্ষ টাকা না হারায়, আমরা সেই আশাই করব। ভাইয়া, নেক্সট যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে ট্রাভেলারদের জন্য আপনি কিছু ইনফরমেশন শেয়ার করতে পারেন, যেখানে কোন জিনিসগুলো আসলে ভ্রমণের সময় মাথায় রাখা উচিত, যে একটা ট্রাভেলারের মাথায় রাখা উচিত যে এই কাজগুলো আমার করতে হবে, এই জিনিসগুলো আমার মাথায় মেনে চলতে হবে, সেটা যে কোনো দেশে যাওয়ার সময় হোক। স্পেশালি একজন ট্রাভেলার যখন ট্রাভেল প্ল্যান করে, কেউ হয়তো 2-3 মাস আগে প্ল্যান করে,
2-3 মাস আগে প্ল্যান করে স্পেশালি বেটার, যেহেতু আমি যদি কম টাকায় ট্রাভেল করতে চাই তো সেক্ষেত্রে পাসপোর্টে 6 মান্থ ভ্যালিডিটি আছে কিনা, এবং আপনি যে ডেস্টিনেশনে যাচ্ছেন সেই ডেস্টিনেশনের ওয়েদার কেমন, সেই ডেস্টিনেশনে কোন কোন জিনিসগুলি আপনার দরকার, সেই বিষয়গুলি নিয়ে আপনার কিন্তু আপনার অ্যাওয়ার থাকার দরকার। আপনি স্পেশালি ধরেন যে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি সেই জায়গা থেকে। আমি লাস্ট 2023-এ আমি ম্যাকাওতে গিয়েছিলাম। আচ্ছা, ম্যাকাও। তো ম্যাকাও বাংলাদেশিদের জন্য ভিসা নাই, আমি একটা ইনভাইটেশনে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি একটা ফিল করেছিলাম যে আসলে ম্যাকাওতে যারা মানে বেশিরভাগ জিনিসই রান্না হয় ওয়াইন দিয়ে, যেটা আমরা অভ্যস্ত না। তো সেই জায়গা থেকে আমার সাথে অনেক ট্রাভেলার আছেন যারা আমার সাথে যারা গিয়েছেন, অনেকে আছেন যে বাংলাদেশ থেকে কাঁচামরিচ নিয়ে গেছেন। আচ্ছা, কাঁচামরিচ নিয়ে গেছেন যে ওখানে ভাত তো আর কোনো ওয়াইন টোয়াইন নাই, ভাত পানিতে ভিজিয়ে কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেলছে। বাট আমি কিন্তু খাইতে পারি নাই, 2-3 দিন আমি ম্যাকডোনাল্ডস খুঁজছি, বাট ম্যাকডোনাল্ডসে গিয়েও কিন্তু কনফিউশন যেটা হালাল কিনা। তো সেই জায়গা থেকে আসলে আমরা কোন ডেস্টিনেশনে যাচ্ছি সেই ডেস্টিনেশন সম্পর্কে আমরা একটু ওভারভিউ করা। এখন ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পাওয়া যায় সেই ডেস্টিনেশন সম্পর্কে। তা আমি মনে করি ট্রাভেলাররা যে সেই ডেস্টিনেশন সম্পর্কে ভিডিও দেখবে, সেই ডেস্টিনেশন সম্পর্কে কি কি নিয়ে গেলে বেটার। আমরা যদি আমরা অনেক দেশে আছে যে আমরা যদি অনেকে আছে, যেমন আমি তার্কিতে যখন গিয়েছি আমি জানতাম না যে তার্কিতে সেই সময় শীত। তো আমি বাট তাকে এয়ারপোর্টে যাওয়ার পরে কিন্তু আমি একদম বাইরে বেরোতে পারতেছিলাম না। তো সেই জায়গা থেকে স্পেশালি আমি এনভায়রনমেন্ট সম্পর্কে জেনে আইডিয়া নিয়ে যাওয়া, আমার ট্রাভেল ডকুমেন্টস সবকিছু ঠিক আছে কিনা, আমি বাংলাদেশ এয়ারপোর্টে যে ডকুমেন্টসগুলি দেখাতে হবে, আমাদের হোটেল বুকিং, আমাদের পাসপোর্ট ঠিক আছে কিনা, আমাদের পর্যাপ্ত ডলার আমাদের সাথে আছে কিনা, সেই বিষয়গুলি কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট আমাদের। কিন্তু এখন আমরা শ্রীলঙ্কা মালদ্বীপসে গেলেও কিন্তু ঢাকা এয়ারপোর্টে কিন্তু আমাদের চেকিং কোশ্চেন হয়। তো সেই জায়গা থেকে আমাদের ট্রাভেলারদেরকে খুব বেশি গুরুত্ব সহকারে দেখা উচিত যে আপনার ডকুমেন্টসগুলি ঠিক আছে কিনা, আপনার পর্যাপ্ত ডলার আছে কিনা, আপনার হোটেল বুকিং ঠিক, মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আসলে সব আপনাকে যেন অ্যাজ আ ট্রাভেলার সবাই ওই জিনিসটা কনফিডেন্টলি জাজ করতে পারে, ওই সুযোগটা আপনার যে কোনো বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন ইমিগ্রেশনে। ভাইয়া, অনেকক্ষণ দেশের বাইরে বা আমাদের প্রবলেম নিয়ে কথা বললাম। একটা প্রশ্ন যেটা হচ্ছে যে বাংলাদেশে আপনার দেখা সবচেয়ে সুন্দর জায়গা কোনটা, বা আপনি একবার হলেও যে কাউকে বলবেন যে যাওয়ার জন্য, যেখানে হয়তো সচরাচর সবাই যাচ্ছে না বা ওইরকম হয়তো সবার জানাও নেই, এরকম কোনো জায়গা কি আমাদের সাথে শেয়ার করতে পারেন কিনা? বাংলাদেশে আসলে আমি ডোমেস্টিক ট্যুরিজম নিয়ে আমার কাজ করা হয়েছে কম। আচ্ছা, আসলে আমি ফার্স্ট টাইম থেকে আউটবাউন্ড ট্যুর নিয়ে কাজ করি, তো ইনবাউন্ড ট্যুরে আসলে আমার ফোকাস কম। তারপরে আমি স্পেশালি যদি বাংলাদেশের মানুষ পাহাড় পছন্দ করে তাহলে কেওক্রাডং যেতে পারে। কেওক্রাডং, হ্যাঁ আমি এটা শুনেছি, সুন্দর জায়গা, সেটা মানে ট্রেকিং করতে পারবে, সুন্দর জায়গা কেওক্রাডং। ভেরি নাইস। কেওক্রাডং আমি শুনেছি, আমার কখনো যাওয়ার এক্সপিরিয়েন্স হয় নাই বা সুযোগও হয় নাই আসলে, বাট এটা মনে হয় একটু রিস্কিও, মানে যেহেতু ট্রেকিং সবাই মনে হয় ওই জায়গায় যেতে পারে না, বাট দ্য ভিউ ইজ অ্যামেজিং, আমি যেটা শুনেছি সবার কাছ থেকে। থ্যাংক ইউ ভাই। আমরা আসলে আমাদের যে সেগমেন্টটা ছিল ছড়াই এক্সপিরিয়েন্স সেগমেন্টটা শেষ করলাম। আমরা নেক্সট সেগমেন্টটাতে যাব, সেটা হচ্ছে হিডেন গেম সেগমেন্ট। সো আমরা এখানে আপনাকে কিছু প্রশ্ন করব যে এবং কিছু গেমসের মতো সাজানোর চেষ্টা করেছি। সো আমরা এখন যাচ্ছি হিডেন গেম সেগমেন্টে। সো ভাইয়া, আপনাকে এখন আমরা 3টা ছবি দেখাবো। এই 3টা ছবি দেখে আপনাকে বলতে হবে যে এটা কোন জায়গা, এবং অডিয়েন্সদের জন্য স্ক্রিনে ছবিটা ভেসে উঠবে, আপনি কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দিবেন যে আপনি কি মনে করেন যে এটা কোন জায়গায়, এবং মিলিয়ে দেখবেন যে সেটা ম্যাচ করলো কিনা আমাদের অ্যান্সারের সাথে। আপনি তো যেহেতু ইন্ডাস্ট্রির মানুষ, খুবই সহজ হবে জিনিসটা আপনার জন্য। এটা হচ্ছে আমাদের প্রথম ছবি। এটা হলো শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা? শিওর আপনি? ওকে, আপনি একদম ঠিক বলেছেন। এটা শ্রীলঙ্কার সিগিরিয়া বলে, সিগিরিয়া অথবা দ্য লায়ন রক বলে মনে হয়। আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম, বাট এই জায়গাটা যাওয়া হয় নাই, বাট নেক্সট টাইম আমার ইচ্ছা আছে। এটা একটু কঠিন হতে পারে, বাট এটা কোনটা ভাইয়া? এটা নেপালে মনে হচ্ছে। ফাইনাল অ্যান্সার এটা? হ্যাঁ, নেপাল। অ্যামেজিং ভাই, এটা অ্যাকচুয়ালি নেপাল। নেপালের খুবই আনকমন একটা ভ্যালি, জাগাত ভ্যালি। জাগাত ভ্যালির সিনারিটা হচ্ছে এরকম, যেটা অনেক দেশের সাথে মিলে যায় বা কনফিউজড হয় অনেক সময় মানুষ। লাস্ট একটা ছবি ভাইয়া, সেন্ট মার্টিন। ভাই আপনি অনেক বেশি ট্রাভেল করছেন না? আমি চেষ্টা করছি যে বিদেশের মতো একটা জায়গা কোথায় দেখানো যাবে ওইটা। সো আমাদের
গেস্ট বা আমার বড় ভাই আসলে সবই খুব ইজিলি বলে দিল যে কোনটা কোন জায়গা। আপনারা কি পারলেন কিনা সেটাও আমরা দেখবো। তো থ্যাংক ইউ ভাইয়া, আপনি সবই খুব ভালোভাবে বলেছেন এবং একদম জাস্ট উইথ এ স্ন্যাপ আপনি বলে দিয়েছেন যেটা এই জায়গা। খুব ভালো লাগলো জিনিসটা দেখেও। এবং সো ভাই নেক্সট যেটা আপনার কাছে জানতে চাবো সেটা হচ্ছে যে আপনার দেখা এমন কোনো জায়গা যেটা আপনি ভ্রমণ করেছেন অনেক দেশে, যে এমন কোনো জায়গা সেটা কমন কোনো দেশেও হতে পারে যেখানে বাঙালিরা যায় বা আমাদের মতো ট্রাভেলাররা ট্রাভেল করে, কিন্তু একটা হিডেন জেমের মতো যে ওই জায়গাতে সচরাচর কেউ যায় না, বা আপনি বলবেন যে ওইটা এক্সেপশনাল কোনো কিছু। সেটা হতে পারে কমন কোনো দেশে, আনকমন কোনো জায়গা। মানে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা কমন দেশগুলোতেই হোক বা আনকমন দেশগুলোতেই হোক নতুন কিছু অডিয়েন্সকে দেখানোর জন্য, মানে ওই জেনেরিক একই জায়গাগুলো না দেখি আপনার কাছ থেকে শুনতে চাই এরকম কোন জায়গা। আমি স্পেশালি এই পর্যন্ত অনেকবার ওমরা হজ করেছি, তা আমি মনে করি যে অ্যাজ এ মুসলিম ট্রাভেলার যারা আছেন তাদেরকে আমি আহ্বান করেছি তারা একবার হলেও আপনার আল্লাহ পাকের ঘর খানে কাবাতে যাওয়া উচিত। তো সেই জায়গা থেকে আসলে অনেকেই তো অনেক জায়গায় ট্রাভেল করেন, সেই জায়গা থেকে আমি মনে করি যে যেখানে আপনার জীবনের গোনা মাফ হয়ে যায়, যাওয়ার যে আসওয়াদ, যেখানে আল্লাহ তাআলার ঘর রয়েছে খানে কাবা, আমি মনে করি যে যদি কেউ সৌদি আরবে যান অবশ্যই সৌদি আরবে ওমরার জন্য যাবেন, যে এক্সপ্লোর করার জন্য মক্কাতে যাবেন, কাবা দেখবেন এবং ওমরা করবেন। আমার আসলে এখনো যাওয়ার সুযোগ হয়নি, আল্লাহ আমাকে এখনো ওই সুযোগটা করে দেননি। তবে আমি খুবই যেতে চাই। আপনি যেটা বললেন আসলে খুবই ইমোশনাল একটা জায়গা, যে আমি শুনেছি এমন একটা শান্তি নাকি পাওয়া যায়, বা এমন মানে আপনার যতই সমস্যা থাকুক আপনি ওখানে গেলে সেই স্পিরিচুয়াল পাওয়ার বলেন বা যেটাই বলেন, হয়তো অনেক বরকতও আছে যেখানে গেলে আসলে ওই জায়গাটাতে ওই ফিলটা করা যায়, যে শান্তির জায়গাটা, যে আমার জীবনের সবকিছু ঠিক হয়ে যাবে এরকম একটা ফিলও হয়তো চলে আসে। তো এখানে আপনার হলো কি, আপনি দেখেন যে আসলে আমরা যারা মুসলিম আছি, যে আসলে আপনার দেখেন পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা যেখানে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সমপরিমাণ। আর যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যেখানে একটা পাথর আছে, যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তা আমরা তো চাই জীবনের গুনাহ মাফ করা, অবশ্যই অবশ্যই। যে আসওয়াদ পাথর এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, যেখানে রয়েছে যে রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটি অংশ, জান্নাতের টুকরা, যেটা আমরা একদম আল্লাহ তাআলা ঘোষিত যে জান্নাতের একটা অংশ আছে রিয়াজুল জান্নাহ। এই জন্যই মনে হয় ওখানে গেলে এরকম শান্তিটা পাওয়া যায়। আমি আপনি পৃথিবীর মধ্যে যদি আপনি একটা শান্তির জায়গা খুঁজতে চান তাহলে মদিনা তো একটা শান্তির জায়গা, যে আপনি মদিনাতে যখন যাবেন আপনার কাছে মনে হবে যে আপনি পৃথিবীর মধ্যে আপনি জান্নাতের একটা জায়গায় চলে আসছেন, যে যেখানে শান্তি আর শান্তি, মানে কোনো কিছুই আপনার মাথায় আসবে না। তা আমি সবাইকে সাজেস্ট করি যে একটা হিডেন জ্যাম হিসেবে যেটা আপনি বলেন, যে পৃথিবীর মধ্যে একটা শান্তির জায়গা হলো সৌদি আরব, আচ্ছা মক্কা মদিনা। খুবই ভালো লাগলো ভাইয়া, মানে জিনিসটা শুনতেও ভালো লাগে যে এরকম একটা জায়গায় আসলে আপনি গিয়ে শান্তিও পাবেন, যেখানে আসলে বিশেষ করে আমরা তো এখন অনেক ফ্রাস্ট্রেটেড থাকি, অনেক ডিপ্রেস থাকি, অনেক সহজেই আমরা হেরে যাই। সো ওই জায়গাতে এইসব জায়গা দেখা, মানে টিভিতে দেখেন, স্ক্রিনে দেখেন আর সামনে যান, ওইটাই মনে হয় এক্সপ্লোর করাটাই ভালো সবার জন্য। ভাইয়া নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে ধরেন এয়ার টিকিট কাটার সময় আমরা দেখি যে ক্লায়েন্টরা অনেক সময় অনেক কনফিউশনে থাকে। সো আপনার ট্রাভেল করা এমন কোন এয়ারলাইন যেটা আসলে বাজেটের মধ্যে আপনি টিকিট পাচ্ছেন কিন্তু সার্ভিসটা আপনি আবার টপ নচ পাচ্ছেন বা বেটার দেন স্ট্যান্ডার্ড পাচ্ছেন, এরকম কোন এয়ারলাইন আপনি সাজেস্ট করবেন যদি অডিয়েন্সদের জন্য বলি যে সাজেস্ট করার কথা? আমি আই লাভ বাংলাদেশ। আমি সবসময় মনে করি যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশকে ওন করি। আমরা বাংলাদেশের যে বাংলাদেশ এয়ারলাইন্স আছে, যে বাংলাদেশ এয়ারলাইন্স আমরা আসলে যতই ভুল ত্রুটি থাকুক এয়ারলাইন্স, আমরা দিন শেষে বাংলাদেশের মানুষ। আমি প্রমোট করতে চাই বাংলাদেশ এয়ারলাইন্সকে, যে আসলে বাংলাদেশের এয়ারলাইন্সের যদি আমি ট্রাভেল করি, বাংলাদেশের এয়ারলাইন্সের কিন্তু এখন পর্যন্ত আপনার সবচেয়ে মজার ব্যাপার হলো যে বাংলাদেশ এয়ারলাইন্সের কিন্তু এখন পর্যন্ত কোনো ট্র্যাজেডি নেই। যদি এখন পর্যন্ত দেখেন যে অনেক এয়ারলাইন্সের কত দুর্ঘটনা ঘটছে, রিসেন্টলি কয়েকদিন আগে যে এয়ার ইন্ডিয়ার যে দুর্ঘটনা ঘটলো, তো সবচেয়ে ফার্স্টলি আমি চিন্তা করি সেফটির দিক দিয়ে, বা আমি যদি একটা বড় বোয়িংয়ে ট্রাভেল করতে চাই, সে জায়গা থেকে আমি বাংলাদেশ বিমানকে সাজেস্ট করব। বাংলাদেশ বিমানে আমি ওন করি বাংলাদেশকে, আসলে আমি বাংলাদেশের একজন ট্রাভেল ব্যবসায়ী, আমি বাংলাদেশ বিমানকে প্রমোট করতে চাই। বাংলাদেশ বিমানে যারা ট্রাভেল, আমি মনে করি সবাই বাংলাদেশ বিমানে ট্রাভেল করে। কারণ বাংলাদেশ বিমান বলেন বা বাংলাদেশের যে সকল এয়ারলাইন্সগুলি আছে যারা আমাদের বাংলাদেশকে প্রমোট করছে, বিশ্বের দরবারে বাংলাদেশকে ফুটিয়ে তুলছে, যে সে জায়গা থেকে
আমি বাংলাদেশ বিমানে ট্রাভেল করতে স্বাচ্ছন্দ্য ফিল করি। আমি আপনার সাথে একমত না হয়ে পারছি না এই জায়গায়, কারণ আমি বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে অনেক রকম কথা তো অনেক শুনেছি, নিজে এক্সপিরিয়েন্স না করে আসলে বলা যায় না, বাট অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমাদের বহরে যেই সব বিমান অ্যাড হয়েছে, আমাদের সার্ভিসের যে আপগ্রেডেশন হয়েছে, সেই জিনিসগুলো আগে একটা সময় ছিল যে হ্যাঁ ডিলে রিলেটেড ইস্যু ছিল, সার্ভিস একটা সময় হয়তো স্ট্যান্ডার্ড কম ছিল, বাট ওই জায়গাগুলো এখন বাংলাদেশ এয়ারলাইন্সও আসলে অনেক জায়গায় কাজ করে এটাকে আপগ্রেড করেছে। এবং আপনি দেখেন বাংলাদেশ বিমানের ঢাকা টরন্টো ফ্লাইটে আপনি কিন্তু সিটি পাবেন, এক্স্যাক্টলি এত হট এত মানে একটা কারণ সুযোগ করে দিচ্ছ তো আপনাকে একটা রিজনেবল প্রাইসে আপনি টরন্টো ট্রাভেল করছেন, ডিরেক্ট ফ্লাইট, শুধুমাত্র একটা টেকনিক্যাল স্টপ আছে হয়তো ইস্তানবুল বা কাবুলে, আমি ভুল হতে পারি, বাট একটা টেকনিক্যাল স্টপ আছে। সো এটা অনেক বড় ব্যাপার। সো এরকম আরো ডেস্টিনেশন আসুক এবং আরো আমাদের যে দেশীয় এয়ারলাইন গুলো আছে স্ট্যান্ডার্ডের দিক দিয়ে, সার্ভিসের দিক দিয়ে যেন আরো গ্রো করে এবং আমরা যেন আরো বেটার এগুলোই সাজেস্ট করতে পারি মানুষকে, ওই দিকেই আসলে ইচ্ছা। আমরা এই মুহূর্তে আমাদের যেই হিডেন গেমস সেগমেন্টটা ছিল সেটা শেষ করলাম। আমরা আমাদের নেক্সট যেই পার্টটা সেটা হচ্ছে আমাদের অডিয়েন্সদের জন্য। সো এই সেগমেন্টের নাম হচ্ছে রিমোট গেমস উইথ অডিয়েন্স। এখন আমরা একটু অডিয়েন্সের সাথে একটু আলাপচারিতা করব, যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা এপিসোডে আমরা সুযোগ রেখেছি অডিয়েন্সরা আমাদের সাথে পার্টিসিপেট করে গিফট জিতে নিতে পারবেন। সো গিফট আমরা এই মুহূর্তে যেটা দিচ্ছি আমরা একটু বাজেট ফ্রেন্ডলি, তাই আমরা ডোমেস্টিক রিটার্ন এয়ার টিকিট দিচ্ছি। সো আপনি চাইলে আমাদের এই পডকাস্টে পার্টিসিপেট করে একটা রিটার্ন এয়ার টিকিট জিততে পারেন। সেটা হতে পারে কক্সবাজার বা ডোমেস্টিক যে কোনো ডেস্টিনেশন, সেটা আপনার হোম টাউন হতে পারে, ঘুরতে যেতে আপনি সেটা ইউজ করতে পারেন। সো এর জন্য আমাদের একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আপনাকে কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে হবে, একটা স্ক্রিনে ছবি আসবে, সেই ছবির ডেস্টিনেশনের নামটা, যে এটা কোন জায়গার ছবি বলে আপনি মনে করেন, এবং তার সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এর পাশাপাশি আপনার আমাদের যে ভিডিওটা আছে এটা শেয়ার করে দিতে হবে, তাহলে আপনি পার্টিসিপেট করে ফেলেন এবং আমরা যাচাই করতে পারবো যে আপনি এই গিফটের জন্য নমিনেটেড হলেন কিনা। সো ওইটা আমরা নেক্সট আবার যে এপিসোড আছে সেই এপিসোডে অ্যানাউন্স করে দিব এবং আমরা আপনার কাছে পৌঁছে দেব আপনার গিফট। এছাড়াও আমাদেরকে আপনার ইউনিক ট্রাভেল স্টোরি বা আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স এরকম থাকে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া এই ইমেইলে, যেখানে আমরা আপনাকে নিয়ে আসতে চাই আমাদের নেক্সট গেস্ট হিসেবে। আপনি আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে এবং অডিয়েন্সদের সাথে শেয়ার করবেন, সেই সুযোগটা আমরা করতে চাই এবং অনেক কিছু শিখতে চাই আসলে পুরো এই ট্রাভেল দুনিয়াটার থেকে। সো স্ক্রিনে দেওয়া সেই ইমেলটাতে আপনারা আপনাদের স্টোরিগুলো লিখে পারেন, আমরা অপেক্ষা করছি এবং দেখা হবে নেক্সট কোনো এপিসোডে অথবা কোনো ট্রিপে। ভাইয়া আমরা লাস্ট সেগমেন্টটাতে চলে আসছি। থ্যাংক ইউ আজকে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। আমাদের লাস্ট সেগমেন্টটার নাম হচ্ছে শেষের কবিতায়। আমরা এখন ঢুকবো শেষের কবিতায়। ভাইয়া এই সেগমেন্টটার নামকরণের মধ্যে বাঙালিয়ানা একটা ভাব রাখার চেষ্টা করেছি আমরা, সেটা হচ্ছে যে আমরা শেষটা খুব সুন্দর করতে চাই। সো শেষের কবিতায় আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আজকে আপনি আমাদেরকে যে সময় দিয়েছেন, আমি অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাই এর জন্য, এবং আমাদের সাথে এসে এই যে ট্রেড নিয়ে আমরা একটা আলোচনা করলাম, সেটা সবার উপকারেই যেন আসে এরকম একটা প্রোডাক্টিভ আলোচনা করার চেষ্টা করলাম। এটা আপনার কেমন লাগলো এবং আপনি অডিয়েন্সদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনার যে পাসপোর্ট স্টোরিজ যে সময় উপযোগী একটা পডকাস্ট শুরু করেছেন, যে আসলে এইটার মাধ্যমে এই ইন্ডাস্ট্রির যে সমস্যাগুলি আছে যে সমস্যাগুলিও ফাইন্ড আউট হবে এবং আমাদের যে সকল ভিউয়ার্স আছেন যারা দেখছেন যে এই এপিসোডটা দেখছেন তারাও কিন্তু অনেক হেল্প হবে, অনেক তাদের সহযোগী হবে যে কোন কোন ডেস্টিনেশনে তারা কিভাবে ট্রাভেল করবে, তাদের ট্রাভেল করতে গেলে কি কি জিনিসগুলি দরকার। সর্বোপরি এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ভিউয়ার্সরা আছেন যারা দেখছেন এবং আমার পরিচিত যারা আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহ দেওয়ার জন্য, যেন এই ইন্ডাস্ট্রির সমস্যাগুলি নিয়ে আরও কাজ করতে পারে এবং ইন্ডাস্ট্রিটাকে যেন ডেভেলপমেন্টে সহযোগিতা করতে পারে। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং খুব তাড়াতাড়ি আবারও আপনার সাথে নতুন কোনো এপিসোডে বা ট্রিপে দেখা হচ্ছে, দ্যাটস কনফার্ম। আর আমরা কিন্তু খুব একসাথে কাজ করতে চাই এবং আপনাদেরকে কিভাবে সেই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো নিয়ে আমাদের ভবিষ্যতে প্ল্যান আছে। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব
সময় মতো আপনাদের সামনে যেন রাইট জিনিসগুলো আসে, এগুলো নিয়ে কাজ করব। সো থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে ইনভাইট করার জন্য। মাই লাভলি অডিয়েন্স, এতক্ষণ দ্য পাসপোর্ট স্টোরিজের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের কাছ থেকে আমরা আসলে ফিডব্যাক চাই যে আপনারা কি জানতে চান, কোন স্টোরিগুলো আপনাদেরকে আরও বেশি উৎসাহিত করবে বা নলেজ জানার জন্য আরও বেশি হেল্প করবে, সেই জিনিসগুলো আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে বা আমাদের ইমেইলে। সো আমরা ওইগুলো নিয়েই কাজ করবো। আমরা তুলে ধরতে চাই রিয়েল প্রবলেমস এবং রিয়েল স্টোরিজ, রিয়েল এক্সপিরিয়েন্সেস। সো যেটাই হোক, পজিটিভ বা নেগেটিভ, আমরা যেন সেটা সলভ করতে কাজ করতে পারি এবং এগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি, সেটাই আমাদের টার্গেট। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। আনটিল নেক্সট টাইম, টেক ইট ইজি অ্যান্ড ট্রিপ হেলদি। দেখা হবে নতুন কোনো এপিসোডে। ইশতি আহমেদ টেকিং অফ ফ্রম দিস এপিসোড। থ্যাংক ইউ।